ঢাকার এক ধনী ব্যবসায়ী তার নিষিদ্ধ সাধনার জন্য ৮ জন নারীকে নিয়ে একটি বৃত্ত তৈরি করে মন্ত্রপাঠ আর লাল মোমের আলোয় যখন পরিবেশ রহস্যময় হয়ে ওঠে, তখন সে রহিমা, সখিনা ও কমলাকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে। সেখানে টাকার স্তূপের ওপর তারা বিকৃত লালসায় মেতে ওঠে। কিন্তু মাঝ রাতে হঠাৎ সাজানো জগৎ তছনছ হয়ে যায়। একদল পরিচিত কিন্তু হিংস্র লোক ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই তারা ওই ধনী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে। রক্তে ভিজে যায় বিছিয়ে রাখা টাকার নোটগুলো। এরপর তারা বাকি ৩ তরুণকেও নৃশংসভাবে জবাই করে। এক সময়ের বিলাসবহুল ড্রয়িং রুমটি টাকার ওপর ছড়িয়ে থাকা 4টি নিথর উলঙ্গ দেহ আর রক্তের স্রোতে এক নরকে পরিণত হয় সেদিন। 1 জানুয়ারি 2002, ঢাকার জুরাইনের আলমবাগের এক আলিশান বাড়ি। সেদিন সকালে সেই বাড়িতে পুলিশ প্রবেশ করে দেখে ঢাকার অন্যতম ধনী ব্যবসায়ী মোহাম্মদ আলমের গলা কাটা লাশ, সেই সাথে তার 3 জন রক্ষিতারও গলা কাটা লাশ। রক্ষিতা 3 জন হলেন কমলা, রহিমা এবং সখিনা। প্রশ্ন হলো, তাদের 4 জনকে আসলে খুন করলো কারা? একই সাথে সাধারণ মানুষের কাছে কৌতূহলের সাথে প্রশ্ন জেগে উঠছে, এই 4 জনকে খুনের পেছনে আসলে ধনাঢ্য ব্যবসায়ী আলমের টাকা পয়সাই মূল কারণ কিনা। কিন্তু অবাক করা তথ্য হলো যে তাদেরকে খুন করার পর তাদের লাশগুলো পড়েছিল টাকার বিছানার উপরে। তাহলে প্রশ্ন হলো, কেন তাদেরকে এত নির্মমভাবে খুন করা হলো? তদন্ত কর্মকর্তাদের নানাবিধ প্রশ্নের পক্ষ বিপক্ষে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর তথ্য। জানা যায়, মুসলমান ধনী ব্যবসায়ী মোহাম্মদ আলম ইসলাম ধর্মচর্চা থেকে বেরিয়ে তিনি আধ্যাত্মিকভাবে কালীর সাধনা করতেন। তার এই সাধনার জগৎ সম্পর্কে তেমন কেউই জানতেন না। তিনি তার এই কালী সাধনাকে 4 দেয়ালের মাঝেই নিবদ্ধ রাখতে চেয়েছিলেন। ব্যবসায়ী আলমের ছিল 2 জন স্ত্রী। 2 জন স্ত্রী থাকলেও আলমের ছিল নারীদের প্রতি চরম আসক্তি ও বিকৃত যৌনাচারের তীব্র আকাঙ্ক্ষা। জুরাইনের সেই আলিশান বাড়িতে তিনি 8 জন নারীকে নিয়ে রাত কাটাতেন। আলিশান বাড়ির ঝমকালো আলোর নিচে নারীদের সাথে বিকৃত যৌনাচারে লিপ্ত থাকা আলম এবং তার কালী সাধনার সেই অন্ধকার জগৎটি তিনি জীবদ্দশায় লুকিয়ে রাখতে পারলেও তার মৃত্যুতে সেটি জনসাধারণের কাছে উন্মুক্ত হয়। পুলিশ তদন্তে জানতে পারা যায়, 8 রক্ষিতাকে সবসময় তালাবদ্ধ করে বাসায় রাখা হতো। প্রতিদিন রাত 9টায় আলম বাসায় ঢুকতেন আর সকাল 9টায় আবার বেরিয়ে যেতেন। বাকি সময়ে রক্ষিতাদের তালা মেরে ঘরের ভিতর বন্দি করে রাখা হতো। সেদিনের সেই হত্যাকাণ্ডের পর আলমের আরও 5 রক্ষিতাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়। আলমের রক্ষিতারাই প্রকাশ করেন তার এই অন্ধকার আধ্যাত্মিক জীবনের কালী সাধনার ঘটনাগুলো। তিনি নিজের বাড়িতেই গড়ে তুলেছিলেন হেরেমখানা। 2 স্ত্রী থাকা সত্ত্বেও ফরিদা নামে এক রক্ষিতার নেতৃত্বে তার ছিল গৃহ পরিচারিকার একদল যুবতী। যেদিন যাকে পছন্দ সেদিন তাকেই তার শয্যাসঙ্গী বানাতেন। কখনো কখনো আবার একাধিক নারীও তার শয্যাসঙ্গী হতেন। কালী সাধনার আগে তিনি দুধ দিয়ে গোসল করতেন, আর এই গোসল করিয়ে দিতেন তার রক্ষিতারা। জানা যায়, অস্বাভাবিক কর্মকাণ্ড আর প্রবল নারী আসক্তির কারণে আলমের বিবাহিত জীবন মোটেও সুখের ছিল না। 2 স্ত্রী অনেক চেষ্টা করেও তাকে ফেরাতে না পেরে নিজেরাই আলাদা হয়ে যান। আলম অবশ্য 2 স্ত্রীকেই আলাদা বাড়ি এবং সচ্ছল জীবনযাপনের ব্যবস্থা করে দিয়েছিলেন। 2 সংসারে ছিল তার 3 ছেলে এবং 5 মেয়ে। তবে কারো সাথেই তার সম্পর্ক ভালো ছিল না। অঢেল সম্পত্তি থাকলেও ছেলেদের হাতে কিছুই ছেড়ে দেননি তিনি। 2002 সালের 2 জানুয়ারি আলমের মেয়ের জামাই মতিউর রহমান শ্যামপুর থানায় মামলা দায়ের করেন। জানা গেছে, 1976 সাল পর্যন্ত আলম নিয়মিত নামাজ কালাম পড়তেন। এরপর তিনি আধ্যাত্মিক সাধনায় চলে যান, মগ্ন হন কালী সাধনায় ব্যস্ত সময় কাটাতে। এই মোহাম্মদ আলমের অন্য পরিচয়, তিনি জুরাইনের আলম মার্কেটের মালিক।
বুড়িগঙ্গা নদীর তীরে পোস্তগোলা ব্রিজের একটু আগেই আলমবাগ নামে যে এলাকাটি রয়েছে, সেই এলাকাটি এই মোহাম্মদ আলমের নামে সুপরিচিত আলমবাগ এলাকা। সরেজমিনে গিয়ে দেখা যায় বর্তমান 2026 সালে এখনও ঠায় দাঁড়িয়ে আছে সেই আলম মার্কেট। আলম মার্কেটের পাশেই রয়েছে আলমবাগ স্টিল মিল, এবিএস। লোহা উৎপাদনের এই বিশাল রোলিং মিলের মালিক ছিলেন মোহাম্মদ আলম। বর্তমানে এই ফ্যাক্টরির মালিক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলমের ছেলে নূর আলম বাবুল। ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করতে চাইলেও প্রধান ফটকে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়। আশেপাশের কেউই আলমের অন্ধকার জীবন নিয়ে কথা বলতে একেবারেই আগ্রহী নয়। অনেকের মনে এখনও ধারণা, আলমের ব্যাপার নিয়ে কথা বললে তাদের জীবনেও নেমে আসতে পারে আলমের মতো অন্ধকার কালো ছায়া। আলমের অন্ধকার জগৎ সম্পর্কে কথা বলতে আগ্রহী নন স্বয়ং তার ছেলে মোহাম্মদ নূর আলম বাবুল। তিনি এই ঘটনাটিকে আরও প্রায় 25 বছর আগের ঘটনা বলে এড়িয়ে যাবার চেষ্টা করেন। রাজধানীর আলমবাগে যে 2 বিঘা জমির ওপর দাঁড়িয়ে থাকা আলিশান বাড়িতে মোহাম্মদ আলমকে হত্যা করা হয়েছিল, সেই বাড়িটি ভেঙেই এখন কলকারখানার পরিধি বৃদ্ধি করা হয়েছে। জুরাইনের কলিমুল্লাবাগে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আলম। ছোটবেলা থেকেই বেপরোয়া জীবনযাপন করতেন তিনি। 2 ভাই বোনের মধ্যে আলম ছিলেন ছোট। এছাড়া লেখাপড়ায়ও তেমন কোনো মন ছিল না আলমের। মোহাম্মদ আলমের পিতা সমন মিয়া আলমকে 7 থেকে 8 বছর বয়সেই কাজ শেখার জন্য জুরাইনের হাজী মোর্শেদ আলী সর্দারের ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে চাকরিতে দেন। কঠোর পরিশ্রমী আলম নিজে কাজ করে পাওয়া টাকা জমিয়ে এবং মা হাজেরা বেগমের কাছ থেকে কিছু টাকা নিয়ে 15 থেকে 16 বছর বয়সেই পোস্তখোলায় ইসমাইল নামে একজনের জমিতে একটি ওয়ার্কশপ প্রতিষ্ঠা করেন। আলমের জীবনে প্রথম ব্যবসা ছিল পুরনো ড্রাম কেটে তা দিয়ে পাইপ তৈরি করে বাজারে বিক্রি করা। সেই সময় এই পাইপের ব্যবসা থেকেই মূলত তার উত্থান শুরু হয়। পরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ডিআইটি করিমুল্লাবাগে তার মায়ের জমি এবং পোস্তগোলায় নিজের ওয়ার্কশপের জমি অধিগ্রহণ করলে ক্ষতিপূরণ হিসেবে আলম বেশ কিছু টাকা পেয়েছিলেন। এই টাকার একটি অংশ তিনি তার ব্যবসা বড় করার কাজে ব্যয় করেন। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। স্টিল মিল, রিরোলিং মিল, আবাসন ব্যবসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসা ছিল মোহাম্মদ আলমের। তবে এবার জানার বিষয়, কোথায় আছেন সেই 5 রক্ষিতারা? আদৌ তারা বেঁচে আছেন নাকি এই দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন, যারা সেদিনের সেই ভয়ঙ্কর রাতের ঘটনায় বাঘের খাঁচার মধ্যে অবস্থান করছিলেন? একই সাথে আলমের সকল আধ্যাত্মিক সাধনার চাক্ষুষ সাক্ষী হয়ে আছেন এই নারীরা। সেই ঘটনার সাক্ষী হতে পরের পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এই পর্বের মতো বিদায় নিচ্ছি আমি মামুন খান। ধন্যবাদ সবাইকে।